ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, গঠন হবে স্বাধীন পর্ষদ। এস আলমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে, জানালেন গভর্নর। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত ও তার ছেলে সহ 11 জনের বিও অ্যাকাউন্ট স্থগিত করা যাবে না শেয়ার লেনদেন। আর্থিক দুর্নীতির শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত। ভোজ্য তেল, চিনি, আলুর দাম বেঁধে দিয়ে শিক্ষার্থীদের 1 সপ্তাহের আলটিমেটাম। জনবলের অভাবে ভাঙা যাচ্ছে না বাজার সিন্ডিকেট, বলছে প্রতিযোগিতা কমিশন। এবং যুক্তরাষ্ট্রে পর্দা নামল ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার। শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি মিনিট ইন্টারনেট দিচ্ছে বেসরকারি 3 মোবাইল অপারেটর। 3 দিন মেয়াদে 10 মিনিট 500 MB ফ্রি দিচ্ছে বাংলালিংক ও গ্রামীণফোন। একই মেয়াদে 20 মিনিট ও 250 MB ডাটা অফার করছে রবি ও এয়ারটেল। বুধবার রাতেই এই ঘোষণা দেয় মোবাইল অপারেটররা। টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বন্যা প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ কয়েক জেলা। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এসব এলাকার বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি টক টাইম এবং ইন্টারনেট সুবিধা দিচ্ছে মোবাইল অপারেটররা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা কবলিত এলাকায় যোগাযোগ রক্ষায় 10 মিনিট ও 500 MB ফ্রি দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। 3 দিন মেয়াদে এই অফার পেতে *121*5050# এই নম্বরে ডায়াল করতে হবে গ্রামীণফোন গ্রাহকদের। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যা কবলিত এলাকার গ্রাহকদের জন্য 3 দিন মেয়াদে 10 মিনিট ও 500 MB ফ্রি অফার করছে বাংলালিংক। অফার পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে *121*900*3#। বন্যা দুর্গতদের জন্য 3 দিন মেয়াদে 20 মিনিট ও 200 MB ইন্টারনেট অফার করছে রবি ও এয়ারটেল। অফার পেতে রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *212*1# আর এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে *212*1#। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। এস আলমের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরনো কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পরিষদ। একে একে সব দুর্বল ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। পরিষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো কারা চালাবেন এমন প্রশ্নে গভর্নর জানান, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত কার্যক্রম চলবে স্বতন্ত্র পরিচালক দিয়ে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। যদি কারো 2%-এর উপর না থাকে, তাহলে আমরা কাউকে দিতে পারবো না। ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে গেল সোমবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম। অভিযোগ আছে, এরপর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে আর্থিক সেবা নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা অভ্যন্তরীণ আদেশে বলা হয়েছে, নগদের চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে 1 বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সহায়ক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে 6 কর্মকর্তাকে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আজ নগদ কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বুঝে নেবেন। এরপর থেকে তারাই নগদের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম, তার ছেলে জুহায়ের সরর ইসলাম সহ শেয়ার বাজারের সঙ্গে যুক্ত 11 জনের বিও অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর নির্দেশে স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। বিএসইসির সূত্র জানায়, শেয়ার হস্তান্তর বা বিক্রিতে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি সায়েদুর রহমান ও তার স্ত্রী ফেরদৌসী বেগম। আরও আছেন বিতর্কিত বিনিয়োগকারী মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু ও তার পরিবারের সদস্য কাজী সাদিয়া হাসান, আবুল কামাল মাতবর, কনিক আফরোজ ও সাজেদ মাতবর, জাবেদ এ মতিন ও সিডব্লিউটি অ্যাসেটের মনিজা চৌধুরী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে পরিচালনা পর্ষদ বাতিল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধনে এই দাবি তুলে ধরা হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, গত 15 বছর ধরে এফবিসিসিআই এর কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য সঠিকভাবে পরিচালিত হয়নি। ব্যবসার স্বার্থে নয়, বরং রাজনৈতিক স্বার্থে এফবিসিসিআই ভবনকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। আরও বলেন, এই পরিচালনা পর্ষদ গেল কয়েক বছর বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করেছে। রাজধানী ঢাকা উন্নয়ন প্রকল্প ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব বাতিলের দাবি জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। বুধবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। নেতারা বলেন, 2022 সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নেয়া এই প্রকল্প বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ। অনেক এলাকায় আগে যেখানে 8 তলা ভবন তৈরি করা যেত, ড্যাপ অনুযায়ী তা 4 থেকে 5 তলা করা যাচ্ছে। আগের তুলনায় প্রায় 40% কমেছে ভবনের আয়তন। ফলে ভবন তৈরিতে জমির পরিমাণ বেড়েছে, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এজন্য অনেক ব্যক্তি, উদ্যোক্তারা নতুন বাড়ি করতে আগ্রহী হচ্ছেন না। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। আমরা চাই না পূর্বের স্বৈর শাসকদের প্রণীত বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব 2022-2035-এর কারণে তিলে তিলে গড়ে ওঠা আবাসন শিল্প বন্ধ হয়ে যাক। ড্যাব 2022-2035 বাতিল করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008 ও মাস্টার প্ল্যান ড্যাব 2010 অনুসারে ভবনের নকশা অনুমোদনের আদেশ প্রদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ভোজ্য তেল, চিনি, আলুর দাম বেঁধে দিয়ে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট গড়ে তুলে বাজারে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের দাম। দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন শিক্ষার্থীরা। জনবলের অভাবেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে জানায় প্রতিযোগিতা কমিশন। বাজারে যখন পণ্য মূল্যে অসহায় ভোক্তারা, তখন বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা সহ শিক্ষার্থীরা। এ সময় এনবিআর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগও তোলা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু আপনার প্রতিষ্ঠান এই শাস্তির লক্ষ্যে কোনো কাজ করেছে কি? উপর মহলের চাপে তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। তারা কিন্তু সাথে সাথে রাস্তায় বলতে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে নেমে গিয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস রুমে গিয়ে তাদেরকে বলতে চেয়েছে যে আপনারা পদত্যাগ করুন। একই সঙ্গে উঠে আসে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়ানোর নানা অভিযোগ। ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাটাকে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর এতদিন জিম্মি করে রেখেছিল, আমরা চাই যে তারা জনবান্ধব হয়ে কাজ করুক,
জনগণের জন্য কাজ করুক। আমরা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, আমরা ওই অ্যাসোসিয়েশনের যেহেতু আমরা মেম্বার না, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন প্রাইসিং ডিক্লেয়ার করবে তখন আমরা সেই প্রাইসটা জানতে পারি এবং সেটা অনুযায়ী আমরা কার্যকলাপ চালাতে পারি। আমরা ডলারটা কিনছি হলো আপনার কত দাম দিয়ে, 120 টাকা, এটা একটা ব্যাপার আছে। 2 নম্বর হলো পার কেজি চিনিতে ইন্ডিয়া ট্যাক্স দেয় হলো 3 টাকা 72 পয়সা, আর আমি ট্যাক্স দিই 42 টাকা। এ সময় পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বহুমুখী বাজার বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ীরা। এপিসি এর সভাপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যারা নমিনেটেড বাই সেই গভর্নমেন্ট বা সরকার, সেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হতো। তারা ব্যবসায়ীদের জন্য যেই লিগ্যাল কথা সেটা না বলে ম্যাক্সিমাম টাওয়ারলি সরকারের পক্ষে কথা বলছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হলে সংস্থাটির চেয়ারপারসন বলেন, কর্মকর্তা ও সক্ষমতার অভাবে সিন্ডিকেট দমনে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমার সক্ষমতার অভাব আছে, এটা আমি 14 তারিখে ওনাদেরকে বলেছি, তাদের হেল্প চেয়েছি টু ইনক্রিজ মাই ম্যান পাওয়ার। আমার এটা দরকার। বাজারে অসঙ্গতি দূর করতে ভোক্তার সচেতনতা আর সবার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মতামত দেন আলোচকরা। এরপরও ওদের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চক্ষু হাসপাতালের নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝিনাইদহের সদ্য সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগে বাণিজ্য, কেনাকাটা, নির্মাণ আর সংস্কারে অনিয়ম, প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি, করা হয় বহিষ্কার। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে। হাসপাতালটিতে নার্স, চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পদে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে ঘুষের বিনিময়ে নিয়োগ দেয়া হয় 35 জনকে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, তৎকালীন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম আর হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেন এসব অনিয়মের মূল হোতা। অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে দেয়া হয়েছে বাড়তি জনবল নিয়োগ, আর নামমাত্র টেন্ডার দেখিয়ে করা হয়েছে শেড তৈরি। এমনকি জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়ে মাসিক সম্মানী নিচ্ছেন 30,000 টাকা, অথচ তিনি হাসপাতালে আসেন না। এদিকে হঠাৎ করে 50 টাকার টিকিট করা হয়েছে 100 টাকা, আর পরীক্ষা নিরীক্ষার মূল্য বাড়ানো হয়েছে শতকরা 20 ভাগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা, এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকিয়ে টিকিটের দাম না বাড়ালে তো বেতন দেওয়া যাচ্ছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। ইচ্ছা মতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। নভেম্বরে যে নিয়োগ করেছে আর যে 2000 সাল থেকে ছিল তার বেতন এখন সমান। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ছাত্রদের আন্দোলনের মুখে কর্মস্থল ছেড়েছেন জেলা প্রশাসক, আর অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসেন না অভিযুক্ত সহকারী পরিচালক মিলন হোসেন। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। ভবিষ্যতে যাতে এই হাসপাতালটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি এখন থেকে প্ল্যান করছি। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। প্রশিক্ষণার্থীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের যশোর কার্যালয়ের সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। শিক্ষকদের দাবি, প্রতিষ্ঠানিক পোশাক থেকে শুরু করে নানা খাত থেকে অর্থ বাগিয়েছেন সুপারিনটেন্ডেন্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে কাজ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই। যশোর পিটিআইয়ে চলমান রয়েছে 10 মাসের প্রশিক্ষণ কোর্স। এজন্য প্রশিক্ষণার্থীরা মাসে 3,000 টাকা করে ভাতা পান, কিন্তু প্রশিক্ষণার্থীদের পুঁজি করে সীমাহীন অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট আতিয়ার রহমান। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, পিটিআইতে যোগদানের পরই সুপারিনটেন্ডেন্টের খপ্পরে পড়তে হয়। তার নির্ধারিত দোকান থেকে সংগ্রহ করতে হয় প্রাতিষ্ঠানিক পোশাকের জন্য বরাদ্দ 2,000 টাকা হলেও দিতে হয় 5,000 টাকা। পাশাপাশি সংস্থাপন চার্জ এবং এজি অফিস ম্যানেজের নামে 700 টাকা করে কেটে নেওয়া হয়। এছাড়া
এছাড়া নানাভাবে হতে হয় মানসিক হেনস্থার শিকার। আগের ব্যাচগুলোতেও অনেক দুর্নীতি হয়েছে এবং তাদের টাকাটাও এখনো তারা পায়। সংস্থাপন ফির নামে একটি অনির্দিষ্ট অ্যামাউন্ট বা অতিরিক্ত অ্যামাউন্টের টাকা কেটে নেওয়া হয়। শিক্ষকরা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে সমাজ নির্মাণ করা আসলেই সম্ভব নয়। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি না হোক, আমাদের শিক্ষা সেক্টরটা পিছিয়ে আছে। অভিযোগের বিষয়ে সুপারিনটেন্ডেন্ট কথা না বললেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। উপপরিচালক মহোদয় আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের অনেক অভিযোগ ছিল। অভিযোগগুলো শোনার পর তাদের প্রথম দাবি ছিল তার অপসারণ। তো তারা 1 সপ্তাহ সময় দিয়েছেন যাতে করে তার অপসারণ হয়। তো তার প্রেক্ষিতে 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়। তদন্ত পর প্রয়োজন ব্যবস্থার জন্য আমাদের সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে প্রতি কোর্সে 150 জন শিক্ষক গ্রহণ করেন প্রশিক্ষণ। সময় সংবাদ, যশোর। মালিকদের না জানিয়েই সরকারি জমির পরিধিতে যুক্ত করা হয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলা সদর বাজারের একাংশ। বন্ধ রাখা হয়েছে খাজনা আদায়। এতে জমি বিক্রি বা হস্তান্তর করতে পারছেন না মালিকরা। জামানত রেখে নিতে পারছেন না ব্যাংক ঋণও। প্রায় 60 থেকে 70 বছর ধরে বসবাস করে আসছেন বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের বাজার এলাকার বাসিন্দারা। সরকারের কোষাগারে দিয়েছেন নিয়মিত খাজনা। তবে হঠাৎ করে উপজেলা সদর ভূমি অফিস গত 5 বছর ধরে খাজনা না নেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। জমির খাজনা না দিতে পেরে জমি বিক্রি ও জমি জামানত রেখে ঋণও মিলছে না ব্যবসায়ীদের। এলাকাবাসী জানান, কোনো তথ্য না জানিয়েই সরকারি পেরিফেরির আওতায় আনা হয়েছে বাজারের একাংশ। কোন ব্যক্তির কত অংশ এর মধ্যে পড়েছে তাও জানাচ্ছে না ভূমি অফিস। অথচ CSRS পর্চা অনুযায়ী জমির মালিক তারাই। এ নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও মিলছে না কোনো সমাধান। দাদার সম্পত্তি বলতে পারেন এটা, কিন্তু আমরা যেই খাজনা নিতে যাচ্ছি সেই সময় আমাদের বলতেছে কি আপনারা খাজনা দিতে পারবেন না, পেরির মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়েছে। খাজনা দিচ্ছি আমরা 26 বছর, এই 4 বছর আমরা এই জায়গায় খাজনা দিতে পারি নাই। কটুক নিছে কিংবা না নিছে আমরা কিছুই জানি না। আমি একটা জায়গা বিক্রি করব, এই খাজনা দেবার জন্য আমি জায়গাটা বিক্রি করে আমি আসছি খুব অসহায়ের ভিতরে। নতুন করে কিছু স্থাপনা করতেও যাই, সেটাও বাধাপ্রাপ্ত হয়। সাময়িকভাবে উন্নয়ন কার্যক্রম স্থগিত হয়ে আছে, এর একটা দ্রুত সুরাহা হওয়া চাই। ব্যবসায় যদি কেউ মন্দা হয় আমরা পারতেছি না সেই জায়গা বিক্রি করতে। যাদের আমাদের সিসি লোন আছে সেখানে কিন্তু আমরা রিনিউয়ালও করতে পারতেছি না। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ভূমি বিভাগের কোনো কর্মকর্তা। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। পেরিফেরিভুক্ত জমির বাইরে অন্য জমির খাজনা যাতে দিতে পারে সেই বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব। আর একই সাথে কার কতটুকু জমি বাজারের মধ্যে এসেছে এবং কতটুকু ফাঁকা আছে এটি যদি আমরা জানাই দিতে পারি তাহলে তার জন্য সুবিধা হবে। প্রায় 10 একর জমির ওপর গড়ে ওঠা কচুয়া উপজেলা সদরের এই প্রধান বাজারে 5 শতাধিক ব্যবসায়ী ও জমির মালিক রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্দা নামল বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার। স্থানীয় সময় বুধবার বিকেলে আনুষ্ঠানিক সফল সমাপ্তি হয় 3 দিন ব্যাপী এ মেলার। গেল 3 দিন স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের 29 দেশের প্রায় 25,000 দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারের মেলা প্রাঙ্গণ। একযোগে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল লাস ভেগাস কনভেনশন সেন্টারে সফলভাবে সমাপ্ত হয় বিশ্ব ব্যবসা বাণিজ্যের মহামিলন মেলা। শেষ দিন স্থানীয় সময় বুধবারও বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয়। এতে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরাও। আমরা ভালো সাড়া পেয়েছি এবং আশা করছি আমাদের নতুন গভর্নমেন্ট আমাদেরকে আরও বেশি এক্সিবিশন করার জন্য, সারা পৃথিবীর সাথে লিঙ্ক আপ করার জন্য সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করছি। এবং আমরা খুব ভালো করেছি এবার সকলেই, এবং ফিউচারও ভালো করবো বলে আশা করছি। বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের জন্য আমাদেরকে সারা ওয়ার্ল্ডের সাথে আরও বেশি এক্সিবিশন করার সহযোগিতা কামনা করছি বাংলাদেশ নতুন গভর্নমেন্ট থেকে। বছরে 2 বার হয়, আগস্ট অ্যান্ড ফেব্রুয়ারি। সো আমরা চাবো যে আমরা ফেব্রুয়ারিতেও আসবো, বাট আমাদের রিকোয়েস্ট হচ্ছে যেন ইপিবি আমাদেরকে সাবসিডারি দেয়, কারণ এখন সাবসিডারি ছাড়া প্রত্যেক চায়না সাবসিডারি দিচ্ছে, ইন্ডিয়া সাবসিডারি দিচ্ছে। বাইং হাউসগুলোকে আরও সরকারি সহায়তার দাবি মেলায় আগত ব্যবসায়ীদের। গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা আছে তাদের একটা সমন্বয়ের একটা অভাব আছে। এই সমন্বয়ের অভাবের কারণে কিন্তু আমরা আমাদের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিচ্ছি। সো আমরা জানি যে আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির চালিকা শক্তিগুলি হচ্ছে বাইং হাউস। সো আমাদের গভর্নমেন্টের কিন্তু অবশ্যই বাইং হাউসগুলির দিকে
মনোযোগ দিতে হবে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধার দিকে টেক কেয়ার করতে হবে, তাহলে কিন্তু আমরা আরও অনেক ভালো করতে পারবো। লাস ভেগাসে বছরে 2 বার এ বাণিজ্য মেলা হলেও বাংলাদেশ অংশ নেয় শুধু আগস্টের মেলায়। আগামীতে 2 মেলাতেই বাংলাদেশ যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্রাজিল, তারপরে মেক্সিকো, তারপরে ইউকে এবং ইউরোপের থেকেও এখানে আসে। এখানে আসার অনেকগুলো কারণ আছে, নট অনলি যে শুধু এখানে কাস্টমার সোর্সিং তাই না, এখানে সাথে সাথে ফ্যাশন, ডিজাইন সব কিছু সোর্সিং হয়। এখানে বায়ারদের এক সাইডে আপনার মেলা হচ্ছে, আর এক সাইডে সোর্সিংয়ের মেলা হচ্ছে। বায়াররা ওই সোর্সিং ওইখান থেকে আসে আমাদের কেন সোর্সিং করতে। এটা খুবই ফ্রুটফুল মেলা। আমরা চাই যে বাংলাদেশের যে কয়েকজন স্যুট ফ্যাক্টরি আছে, বাংলাদেশে 5টা ফ্যাক্টরি আছে, আমরা এটাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এবং শার্ট ফ্যাক্টরির যে ফ্যাসিলিটিসগুলো আমাদের দেশে আছে, আমরা চাই এক্সপেন্সিভ প্রোডাক্টটা, নামটা, ভ্যালুয়েটেড প্রোডাক্টটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমরা ইপিবির তরফ থেকে চাইব, সরকারের কাছ থেকে কিছু জিনিস চাইব যে আমাদের আরও কিছু ফ্যাসিলিটাইজ করা যায় কিনা। যেমন চায়নাতে সাবসিডাইজ করে, ভিয়েতনাম সাবসিডাইজ করে, তো আমাদেরকে এই সাবসিডাইজের কোনো প্রসিডিওর করা যায় কিনা, এবং ব্র্যান্ডিংয়ের জন্য আরও লোকেটিভ স্থানে আমাদেরকে দেয়া যায় কিনা। সো এগুলো যদি বিবেচনা করা যায়, আমরা নিশ্চিত বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় অবদান রাখতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। গতকাল যা পেয়েছিলাম তার চাষকে আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি পাচ্ছি। এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনা আরএমজি সেক্টর, এটাকে বিশ্ব দরবারে তুলে ধরা, এবং আমাদের যে স্টেট অফ দ্য আর্ট কোয়ালিটি আমাদের গার্মেন্টস সেক্টরে, এটা যেন সারা ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করে অনেক বেশি রেমিটেন্স আমাদের দেশের জন্য আনতে পারি, এবং আমাদের অর্থনীতিকে আমরা একটা স্বনির্ভর অর্থনীতির পথে আমরা যেন খুব দ্রুত এগিয়ে যেতে পারি। গেল সোমবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ থেকে 29 ব্যবসা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। নানা উৎসব মুখর পরিবেশে শেষ হলো এবারের বাণিজ্য মেলা। এই লাস ভেগাসে 2025 সালের 10 ফেব্রুয়ারি আবার বসবে বিশ্ব বাণিজ্যের এ আসর। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। চীনের রাজধানী বেইজিংয়ের ইউইউনটান পার্কে উদ্বোধনী অনুষ্ঠান হলো রোবট প্লাস গার্ডেনের। এই পার্কের বিশেষত্ব হলো পার্কটির সব কার্যক্রম পরিচালিত হয় রোবটের মাধ্যমে। কর্তৃপক্ষ জানায় এবছর এপ্রিল মাস থেকে শুরু করে এই পর্যন্ত 17টি রোবটকে পার্কে কাজের জন্য নামানো হয়। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, পানি থেকে উদ্ধারের কাজ, গাছপালা পরিচর্যা এবং পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণের কাজগুলো এই বিশেষ ধরনের রোবটগুলো করে থাকে। প্রাকৃতিক একটি পার্কে নির্দ্বিধায় চলছে রোবট। কমলা রঙের ছোট আকারের একটি রোবটকে আবার দেখা যাচ্ছে পানিতে ভেসে বেড়াতে। আরেকটি রোবট যেন মাত্র পানির ভেতরে জমে থাকা শ্যাওলাগুলো পরীক্ষা করে আনলো। নীল রঙের একটি রোবট ব্যস্ত পার্কের গাছপালাগুলোতে পানি ছেটাতে। ভিন্নধর্মী এমন দৃশ্যের দেখা মিলেছে চীনের রাজধানী বেইজিংয়ের ইউইয়ানটান পার্কে। নিজস্ব কাজে ব্যস্ত রোবটগুলো মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, পানিতে ডুবে গেলে উদ্ধারের কাজ, গাছপালা পরিচর্যা এবং পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণের কাজ এই বিশেষ ধরনের রোবটগুলো করে থাকে। কর্তৃপক্ষ জানায় এবছর এপ্রিল মাস থেকে শুরু করে এই পর্যন্ত মোট 17টি রোবটকে পার্কে কাজের জন্য নামানো হয়। রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় বিশেষ ধরনের এই রোবটগুলো। স্থানীয় সময় মঙ্গলবার ইউইয়ানটান পার্কে উদ্বোধনী অনুষ্ঠান হলো রোবট প্লাস গার্ডেনের। পার্কের গাছপালাগুলোকে সতেজ রাখতে রোবটগুলো জীবাণুমুক্তকরণ থেকে শুরু করে ধুলো অপসারণ সবকিছুই করে থাকে। পানিতে চলাচলকারী 26 কিলোগ্রাম ওজনের রোবটটি যে কোনো ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম। এটি প্রায় 500 মিটার দূর পর্যন্ত খুব দ্রুত সাঁতার কাটতে পারে। রোবটগুলো প্রায় 6 থেকে 8 মিটার পর্যন্ত পানি ছেটাতে সক্ষম। ভবিষ্যতে বেইজিং আরও রোবট চালিত জিনিসপত্র বাজারে আনার পরিকল্পনা করছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, গঠন হবে স্বাধীন পর্ষদ। এস আলমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে, জানালেন গভর্নর। এবং বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত ও তার ছেলে সহ 11 জনের বিও অ্যাকাউন্ট স্থগিত, করা যাবে না শেয়ার লেনদেন। আর্থিক দুর্নীতির শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত। এই ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।